হ্যালো এভরিওয়ান, আজকে স্টার্ট করতে চলেছি ইলেকট্রোকেমিস্ট্রি। তো এই ভিডিওটা কাদেরকে ডেডিকেট করে বানানো বা কোন ক্লাসকে ফোকাস করে বানানো সেটা বলার আগে টপিকটা নিয়ে কিছু আলোচনা করি, তারপর বলছি কাদের জন্য বানানো। তো ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা পার্ট হচ্ছে ইলেকট্রো, একটা পার্ট হচ্ছে কেমিস্ট্রি। তো ইলেকট্রো থেকে আমরা পেতে পারি হচ্ছে ইলেকট্রিক এনার্জি। ইলেকট্রো মানে ইলেকট্রিক এনার্জি। আর কেমিস্ট্রি মানে সেখানে একটা কেমিক্যাল এনার্জি, একটা কেমিক্যাল রিয়াকশনের ব্যাপার আছে। তো কেমিস্ট্রি থেকে আমরা পেতে পারি কেমিক্যাল এনার্জি। তো ইলেকট্রোকেমিস্ট্রিতে আমাদের মেনলি দুটো কাজ। একটা কাজ হচ্ছে ইলেকট্রিক এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা, নেক্সট কাজ হচ্ছে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা। তো ইলেকট্রিক এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে যে সেলে কনভার্ট করা হয় তাকে আমরা বলি ইলেকট্রোলাইটিক সেল। মানে আমরা যেখানে ইলেকট্রোলাইসিসগুলো করি, একটা ইলেকট্রিক এনার্জি দিলাম, রিয়াকশন হলো, নতুন কম্পাউন্ড ফর্মেশন হলো, তাহলে ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হলো, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আর যে সেলে আমরা কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করি, অর্থাৎ একটা কেমিক্যাল রিয়াকশন হলো, কেমিক্যাল রিয়াকশন থেকে আমরা কারেন্ট পেলাম, যেগুলো আমরা ব্যাটারিতে জেনারেলি পেয়ে থাকি। তো সেই যে সেলে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি পাওয়া যায় সেটাকে আমরা বলি গ্যালভানিক সেল অর ইলেকট্রোকেমিক্যাল সেল। তো মেনলি ইলেকট্রোকেমিস্ট্রিতে দুটো সেল সম্পর্কে পড়তে হবে, একটা ইলেকট্রোলাইটিক সেল, একটা গ্যালভানিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল। এছাড়া একটা কন্ডাক্টেন্স সেল আছে, সেটা আমাদেরকে পড়তে হবে। তো মেন হচ্ছে এই দুটো। তো আমাদের ক্লাস 11-12-এর জন্য, মানে মেনলি ক্লাস 12 নিট জেই এগুলোর জন্য ফোকাস করে শুধুমাত্র ইলেকট্রোলাইটিক সেল এই পোর্শনটা শুধু ক্লাস 12-এ আছে, নিট জেই এগুলোতে আছে। গ্র্যাজুয়েশন লেভেলে বা বিএসসিতে ইলেকট্রোলাইটিক সেলের খুব একটা ইম্পর্টেন্স নেই, কিন্তু এই যে গ্যালভানিক সেলের পোর্শনটা, এই গ্যালভানিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, ইররেসপেক্টিভ অফ ক্লাস, কোনো ক্লাসের জন্য না। যেমন এই গ্যালভানিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল আমাদেরকে কোথায় পড়তে হবে? ক্লাস 12-এ তো পড়তেই হবে। কেউ যদি নিট জেই দিতে চায় তাদের জন্য ইম্পর্টেন্ট, কেউ যদি বিএসসি সেকেন্ড ইয়ার হয় তাহলে তার রেডক্স পড়তে গিয়ে হচ্ছে টোটাল ইলেকট্রোকেমিক্যাল সেল জানতে হবে। কেউ যদি তার বিএসসি 4th সেমিস্টার হয়, বিএসসি সেকেন্ড, এটা সেম হবে, বিএসসি সেকেন্ড সেমিস্টার, কেউ যদি বিএসসি 4th সেম হয় তাহলে তাদেরও সিলেবাসে এই গ্যালভানিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল ঢোকানো আছে। তো ক্লাস যেরকমই হোক, কেমিস্ট্রি স্টুডেন্টদের জন্য ইলেকট্রোকেমিক্যাল সেলটা খুব ইম্পর্টেন্ট। তো ইলেকট্রোলাইটিক সেলটা 11-12 ওরিয়েন্টেড বা নিট জেই ওরিয়েন্টেড, আর গ্যালভানিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেলটা 12 নিট জেই, বিএসসি সেকেন্ড সেম, বিএসসি 4th সেম, আইআইটি জ্যাম, সমস্ত জায়গায় ইম্পর্টেন্ট। তো প্রথম কয়েকটা ভিডিও আমরা সেজন্য গ্যালভানিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেলকে ফোকাস করে শুরু করব। ভিডিও হয়তো খুব লেন্দি হতে পারে, কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো শুরু করছি আজকের টপিক আমাদের গ্যালভানিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল। শুরু করছি গ্যালভানিক সেলের ফার্স্ট পোর্শন। তো গ্যালভানিক সেল পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে, গ্যালভানিক সেলে বলে দিয়েছে গ্যালভানিক সেলে একটা কেমিক্যাল রিয়াকশন হবে, একটা কেমিক্যাল রিয়াকশন থেকে একটা ইলেকট্রিক এনার্জি পাবো। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা বোঝা যে কী করে এই আইডিয়াটা পেলাম যে একটা সেল বানিয়ে একটা কেমিক্যাল রিয়াকশন থেকে এনার্জি পাওয়া যেতে পারে বা ইলেকট্রিক পাওয়া যেতে পারে। তো এটা স্টার্ট হয়েছিল ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট থেকে, খুব বেসিক এক্সপেরিমেন্টে একটা কাজ করেছিলাম। এরকম একটা কন্টেইনারের মধ্যে কপার সালফেট সলিউশন নেওয়া হয়েছিল কপার সালফেট সলিউশন। আমরা জানি কপার সালফেটের কালার হচ্ছে ব্লু। এবার এই কপার সালফেট সলিউশনের মধ্যে একটা জিঙ্ক রডকে ডুবিয়ে দেওয়া হলো বা ইমার্সড করা হলো, যাই বুঝো। এবার একটা জিঙ্ক রডকে ডুবিয়ে দিতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে? এই সলিউশনের মধ্যে একটা থার্মোমিটার লাগিয়ে রেখে দিতে হবে। তো এই হলো আমাদের জিঙ্ক রড, এই হলো থার্মোমিটার। তো জিঙ্ক রড আর থার্মোমিটার এরকম কপার সলিউশনের মধ্যে ভেসে থাকবে না, আমাদেরকে এদিক থেকে একটা করে স্ট্যান্ড লাগিয়ে দিতে হবে। সবসময় তো ড্র করা পসিবল না, তাই স্ট্যান্ডগুলো দেওয়া থাকে না, দুদিক থেকে একটা করে স্ট্যান্ড দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে সেট আপ করে আমাদেরকে রেখে দিতে হবে। রেখে কিছুক্ষণ পর আমরা অবজার্ভ করব কি হলো। আফটার সাম টাইম আমরা দেখতে চাইছি যে কী হয় যদি একটা কপার সালফেটের মধ্যে জিঙ্ক রডকে চুবিয়ে রেখে দিই।
তো আমরা যদি কিছুক্ষণ পর এসে দেখি তাহলে 3-4টে জিনিস অবজার্ভ করব। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জিঙ্ক রডের যতটা পোর্শন সলিউশন ডুবেছিল সেটা ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে একদম ছোট হয়ে গেছে। যতটা পোর্শন সলিউশনে ডুবেছিল, যেহেতু স্ট্যান্ড দিয়ে লাগানো ছিল তাই বাকিটা নেমে আসতে পারেনি। আর কি হয়েছে, সলিউশনে দেখব কালার চলে গেছে, ফেড আপ হয়ে গেছে সলিউশনের কালার, বা ফেড জ্যাবে হয়ে গেছে। নিচে দেখব কিছু রেড প্রেসিপিটেট পাওয়া গেছে, রেড পিপিটি। আর কি দেখব, এই যে এখানে যে থার্মোমিটার লাগিয়েছিলাম, থার্মোমিটারে দেখব টেম্পারেচার রাইজ হয়েছে। তাহলে আমি একটা জিঙ্ক রডকে কপার সালফেট সলিউশনের মধ্যে রেখে একটা থার্মোমিটার লাগিয়ে চলে গেলাম, কিছুক্ষণ পর এসে দেখছি জিঙ্ক রডটা ক্ষয় হয়ে গেছে, নিচে রেড পিপিটি পড়েছে, সলিউশনের কালার চলে গেছে, থার্মোমিটারে টেম্পারেচার রাইজ হয়েছে। তাহলে কি কি হয়েছে অবজারভেশনগুলো লিখে ফেলে একে একে করে। অবজারভেশন, ফার্স্ট অবজারভেশন হচ্ছে কি বললাম, জিঙ্ক রডের ক্ষয় হয়েছে। তাহলে জিঙ্ক রড রিডিউসেস ইন ওয়েট, জিঙ্ক রডের ওজন কমে গেছে বা ক্ষয় হয়েছে। 2 নম্বরে বললাম সলিউশনের ব্লু কালার চলে গেছে, তো ব্লু কালার অফ সলিউশন ফেডস অ্যাওয়ে। 3 নম্বর কি হয়েছে, 3 নম্বরে যে রেড প্রেসিপিটেট কিছু পাওয়া গেছে, 3 নম্বর পেয়েছি রেড প্রেসিপিটেট। 4 নম্বর কি পেয়েছি, টেম্পারেচার রাইজ। তো 4টে জিনিস আমরা অবজার্ভ করতে পেয়েছি, জিঙ্ক রডের ওজন কমে গেছে, ব্লু কালার চলে গেছে, রেড প্রেসিপিটেট পেয়েছি, আর টেম্পারেচার রাইজ হয়েছে। তো নেক্সট কি হবে, এবার এই 4টে আমাদেরকে একে একে করে এক্সপ্লেন করতে হবে, তাই তো, যে কেন এই 4টে অবজারভেশন পেলাম। তাহলে এক্সপ্লানেশনে চলে আসি যে জিঙ্ক রডের ওজন কেন কমে গেছে। দেখো জিঙ্ক রডের ওজন কখন কমতে পারে, জিঙ্ক রড তার মানে ক্ষয় হয়েছে। যদি ক্ষয় হয় তাহলে কি নিচে প্রেসিপিটেট পড়ে গেছে, না, নিচে তো রেড প্রেসিপিটেট পেয়েছি, রেড প্রেসিপিটেট তো জিঙ্কের না। তাহলে জিঙ্ক রড নিশ্চয়ই যদি ক্ষয় হয়ে নিচে প্রেসিপিটেট না পড়ে তাহলে জিঙ্ক রড সলিউশনে এসেছে। এবার জিঙ্ক রড সলিউশনে কী করে আসতে পারে, একমাত্র আয়ন, কারণ সলিউশনে যদি ডিজলভ হয় নিচে প্রেসিপিটেট না পড়ে তাহলে আয়নে কনভার্ট হতে হবে। তো ফার্স্ট এক্সপ্লেনেশন এরকম যে জিঙ্কটা জিঙ্ক 2+ কনভার্ট হয়েছে। জিঙ্ক কী করে জিঙ্ক 2+ কনভার্ট হবে, দুটো ইলেকট্রন রিলিজ করে দিতে হবে, আর ইলেকট্রন ছেড়ে দেওয়াকে বলে অক্সিডেশন। তো জিঙ্ক রড অক্সিডাইজড হয়ে জিঙ্ক 2+ আয়ন ইলেকট্রন সলিউশনে পাঠিয়ে দিয়েছে, তাই জিঙ্ক রড হচ্ছে ক্ষয় হয়ে গেছে। সেকেন্ড কি বলেছে, ব্লু কালার অফ সলিউশন ফেডস যাবে। তাহলে আমার কাছে ছিল হচ্ছে কপার সালফেট, কপার সালফেটের কালার হচ্ছে ব্লু। তাহলে কপার সালফেটে কার কালারটা ব্লু, সালফেট আয়নের কোনো কালার আছে? আমরা যদি সোডিয়াম সালফেট দেখি কোনো কালার নেই। তাহলে কালারটা অ্যানায়নের জন্য হচ্ছে না, কালারটা হচ্ছে ক্যাটায়নের জন্য। তাহলে কপার সালফেটে কপার 2+এর কালারটা হচ্ছে ব্লু। তাহলে আমার কপার 2+ ছিল ব্লু কালার। তাহলে দেখো এখানে জিঙ্ক যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ইলেকট্রন তো ভেসে থাকতে পারে না বা রডের মধ্যে থাকবে না, ইলেকট্রনটা কাউকে নিতে হবে। তাই কপার 2+ সেই দুটো ইলেকট্রনকে নিয়েছে, নিয়ে কী করেছে, কপারের লাল কালারের অধক্ষেপ ফেলে দিয়েছে, রেড পিপিটি পড়ে গেছে। তাহলে 2 আর 3 এক্সপ্লেনেশন পেলাম, কপার 2+এর কালার চলে গেছে, কপারের রেড প্রেসিপিটেট পেয়ে গেছি। লাস্ট কি হয়েছে, টেম্পারেচার রাইজ হয়েছে। দেখো ইলেকট্রন অ্যাকসেপ্ট করা হচ্ছে রিডাকশন, তাহলে অক্সিডেশন জিঙ্কের হয়েছে, রিডাকশন হচ্ছে কপার 2+এর। তাই ব্লু কালার চলে গেছে, রেড পিপিটি পেয়েছি। এবার একটা অক্সিডেশন হয়েছে, একটা জায়গায় রিডাকশন হয়েছে। তাহলে ওভারঅলে যদি আমি রিয়াকশনটা লিখি তাহলে ওভারঅলে কী হয়েছে, দেখো যদি জোড়া লাগিয়ে দিই, জিঙ্ক প্লাস কপার 2+, এরা দুজন মিলে তৈরি করেছে জিঙ্ক 2+ প্লাস কপার। তাহলে এখানে অক্সিডেশনও হয়েছে, রিডাকশনও হয়েছে। তাহলে এটাই হচ্ছে একটা রেডক্স রিয়াকশন, রেডক্স রিয়াকশন। এটা বোঝা গেল? তাহলে আমরা রেডক্স কেমিস্ট্রিতে ঢুকে বললাম, তো এটা হয়ে গেল রেডক্স রিয়াকশন। এবার রিয়াকশানটাতে আমি বাইরে থেকে কিছু করিনি, আমি জাস্ট জিঙ্ক কপার সালফেটের মধ্যে জিঙ্ক রডকে চুবিয়ে রেখে দিয়েছি, জিঙ্ক সালফেট হয়েছে আর কপারের প্রেসিপিটেট পড়েছে। তাহলে রিয়াকশানটা নিজে নিজে হয়েছে। যে সমস্ত রিয়াকশন নিজে নিজে হয় তাদেরকে বলে হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন। তাহলে এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস রিয়াকশন। তাহলে আমরা জানি যে কোনো একটা রিয়াকশন যদি স্পন্টেনিয়াস হতে হয় তার জন্য ফ্রি এনার্জি চেঞ্জ নেগেটিভ হতে হয়। কারণ একটা রিয়াকশন কেন হয়, মোর স্টেবিলিটি পাওয়ার জন্য। স্টেবিলিটি বেশি মানে এনার্জি কম, তাহলে ওর এনার্জিকে ডিক্রিজ করতে হবে। তাই এখানে কি হয়, ডিক্রিজ ইন ফ্রি এনার্জি হয় বা ΔG নেগেটিভ হয় রিয়াকশনের জন্য। তাহলে এই যে এনার্জিটা ডিক্রিজ হলো এটাই হচ্ছে আমরা হিট ফর্মে পাচ্ছি, তাই সলিউশনের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। বোঝা গেল? আমি কি করেছি, কপার সালফেটের মধ্যে জিঙ্ক রড চুবিয়ে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। কিছুক্ষণ পর এসে দেখেছি একটা রিয়াকশন অটোমেটিক হয়ে গেছে। কি রিয়াকশন হয়েছে,
রেডক্স রিয়াকশন। তাহলে আমরা জানি রেডক্স রিয়াকশন স্পন্টেনিয়াস হচ্ছে, নিজে নিজে আমি কিছু করছি না। তাহলে একটা রিয়াকশন যদি স্পন্টেনিয়াস হয় তাহলে থার্মোডাইনামিক্স বলেছে সেখানে ফ্রি এনার্জি চেঞ্জটা নেগেটিভ হতে হবে বা ফ্রি এনার্জিকে ডিক্রিজ করতে হবে। তাহলে ফ্রি এনার্জি যদি ডিক্রিজ করে তাহলে সেই এনার্জিটা কোথায় যাবে? সেই এনার্জিটাই হিট আকারে সলিউশনের টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখলাম, যে এক্সপেরিমেন্টে আমরা একটা কাজ করলাম, একটা এনার্জি পেলাম, কিন্তু সেই এনার্জিটা আমার কোনো কাজে লাগলো না, সলিউশনের টেম্পারেচার বাড়িয়ে দিল। তো এখান থেকে সায়েন্টিস্টদের মাথায় ধারণা এলো এই যে রিয়াকশন করে একটা এনার্জি পাচ্ছি বা ফ্রি এনার্জি যে ডিক্রিজ হচ্ছে, সেই এনার্জিটা তো এখানে ওয়েস্ট হয়ে গেল, সেই এনার্জিটাকে আমরা কী করে কাজে লাগাতে পারি? সেই কাজে লাগানো থেকেই আমাদের গ্যালভানিক সেলের আবিষ্কার হয়েছে। এই কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করার যে চাহিদা, সেখান থেকে যে সেলটা তৈরি হলো সেটা হচ্ছে ড্যানিয়েল সেল, যেটা আমরা ছোটোবেলায় সবাই পড়ে এসেছি, বহুবার পড়েছি, ড্যানিয়েল সেল। তা ড্যানিয়েল সেল কি? ড্যানিয়েল সেল হচ্ছে জিঙ্ককে জিঙ্ক সালফেটে চোবাবো, কপারকে কপার সালফেটে চোবাবো, একদম ফান্ডামেন্টাল জিনিস। তো আঁকিয়ে ফেলি। প্রথমে একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে নিব হচ্ছে জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট সলিউশন। তার মধ্যে চুবিয়ে দিতে হবে জিঙ্ক রড। ডান দিকে একটা বিকার নিব, সেই বিকারের মধ্যে নিব হচ্ছে কপার সালফেট সলিউশন, আর এখানে চুবিয়ে দেবো হচ্ছে একটা কপার রড। তাহলে জিঙ্ক রডকে জিঙ্ক সালফেটে চোবালাম, কপার রডকে কপার সালফেটে চোবালাম। তো এই হয়ে গেল আমাদের সিস্টেম। এবার কি হবে, যখন আমরা জিঙ্ক রডকে জিঙ্ক সালফেটে চুবিয়ে রেখেছি, তাহলে জিঙ্কের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে অক্সিডেশন অক্সিডাইজড হওয়ার। তাহলে কি হবে, এই যে জিঙ্ক রড থেকে কি হবে, জিঙ্কটা অক্সিডাইজ হয়ে জিঙ্ক 2+ আর দুটো ইলেকট্রনে কনভার্ট হবে। ইলেকট্রনগুলো রডের মধ্যে থেকে যাবে, জিঙ্ক 2+টা সলিউশনে চলে আসবে। কপারের ক্ষেত্রে হচ্ছে উল্টো টেন্ডেন্সি হয়, কপারের টেন্ডেন্সি হচ্ছে রিডিউসড হওয়ার। তাহলে সলিউশনে কপার 2+টা এই রডে, সলিউশন থেকে কপার 2+টা এই রডে চলে যাবে, গিয়ে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে মেটালিক কপারের এখানে ডিপোজিট ফেলবে। তাহলে এখানে তাহলে কপার 2+টা রডে গিয়ে যদি ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে রড থেকে কনস্ট্যান্ট ইলেকট্রন নিয়ে যাচ্ছে, তাহলে রডের চার্জ কী হতে থাকবে? পজিটিভ, তাই তো? আর সলিউশনে কী পড়ে থাকবে? সালফেট, তাহলে সলিউশনের চার্জ হবে নেগেটিভ। তাহলে এবার দেখো, এখানে জিঙ্ক থেকে কনস্ট্যান্ট জিঙ্ক 2+এ কনভার্ট হচ্ছে, তাহলে এই প্রসেসটা কি অসীম সময় ধরে চলতে থাকবে, মানে চলতেই থাকবে কন্টিনিউয়াস, জিঙ্কটা জিঙ্ক 2+এ কনভার্ট হতেই থাকবে? একদমই না। এখানে জিঙ্কটা জিঙ্ক 2+এ কনভার্ট হবে, তো যত জিঙ্ক 2+এ কনভার্ট হবে, ইলেকট্রোডটা নেগেটিভলি চার্জ হতে থাকবে আর সলিউশনটা পজিটিভলি চার্জ হতে থাকবে। একটা সময় কি হবে যে আর তখন ইলেকট্রোডটা টোটালি নেগেটিভ হয়ে গেছে, সলিউশন আছে পজিটিভ। তাহলে একটা সময় যখনই ইলেকট্রোড থেকে আরেকটা জিঙ্ক 2+ বেরিয়ে যাবে, এখান থেকে জিঙ্ক 2+ গিয়ে আবার ইলেকট্রোডে জমা হবে, কারণ একটা অ্যাট্রাকশন ফোর্স চলে আসবে, ইলেকট্রন নেগেটিভ, সলিউশনে পজিটিভ হয় না। এখানেও তাই হবে, ইলেকট্রোড পজিটিভ, সলিউশনের সালফেটগুলো সব নেগেটিভ আছে। তো এখানেও উল্টো রিভার্সিবলই হবে। তো এই রিয়াকশনগুলো রিভার্সিবল হয়, জিঙ্কটা যেমন জিঙ্ক 2+এ কনভার্ট হয়, কিছুক্ষণ পর থেকে আবার জিঙ্ক 2+টা জিঙ্কে কনভার্ট হতে থাকে, যতক্ষণ না আমি এদেরকে একটা তার দিয়ে কানেক্ট করে দিচ্ছি, কারণ এখানে কনস্ট্যান্ট ইলেকট্রোডের মধ্যে নেগেটিভ চার্জ জমা হচ্ছে। এই নেগেটিভ চার্জের অ্যাট্রাকশনের জন্য সলিউশন থেকে জিঙ্ক 2+গুলো ওখানে আবার জমা শুরু হয়। কিন্তু যে মোমেন্টে আমি এদেরকে একটা তার দিয়ে কানেক্ট করে দেবো আর মাঝে অ্যামমিটার লাগিয়ে দেবো, অ্যামমিটার লাগিয়ে দিয়েছি, তো আমি এদের দুজনকে যেই একটা তার দিয়ে কানেক্ট করে দেবো, কী হবে, এখান থেকে ইলেকট্রনগুলো এই তারের মধ্যে দিয়ে গিয়ে এখানে চলে আসবে। তাহলে কী হবে দেখো, এখানে যে ইলেকট্রনগুলো জমা হচ্ছিল ইলেকট্রোডে, আর এখানে ইলেকট্রনের অভাব হচ্ছিল, তাহলে এই এক্সেস ইলেকট্রনগুলো এই রডের মধ্যে দিয়ে ওখানে চলে গেল, গিয়ে এখানে কপার 2+ সেই ইলেকট্রনটাকে নিয়ে নিল। এবার আমরা জানি যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে, বাদিক থেকে ডান দিকে। তাহলে আমাদের আমরা খুব সহজেই জানি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, কারেন্ট তার উল্টো দিকে ফ্লো হয়, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে এদিকে। তো এদিকে আমি এদিকে ডিফ্লেকশন দেখতে পাবো। তো এই হয়ে গেল হচ্ছে আমি ইলেকট্রন এদিকে ফ্লো হচ্ছে, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট তার উল্টো দিকে ফ্লো হচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি দেখো, যত সময় যাবে এখান থেকে আমার ইলেকট্রনগুলো তো চলে যাচ্ছে ওদিকে, কিন্তু সলিউশনটা কি নিউট্রালাইজ হচ্ছে, আমার ইলেকট্রোডগুলো নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। দুটো ইলেকট্রোডকে তার দিয়ে কানেক্ট করে দিয়েছি, তো এর যা এক্সেস ইলেকট্রন সেটা ওই ইলেকট্রোডে চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, এবার ইলেকট্রোডের নামকরণ করে নিই। দেখো বেসিক কনসেপ্ট হচ্ছে ইলেকট্রোড এর বেসিক কনসেপ্ট যেটা আমাদের, যে যেখানে অক্সিডেশন হয় এখানে কি হচ্ছে,
জিঙ্কটা জিঙ্ক 2+ কনভার্ট হচ্ছে আর দুটো ইলেকট্রন, তাহলে এখানে হচ্ছে অক্সিডেশন আর মানে জারণ হচ্ছে, আর উল্টো দিকে কপার 2+ দুটো ইলেকট্রন নিচ্ছে, এখানে কি হচ্ছে রিডাকশন। তাহলে নিয়ম হচ্ছে যেখানে অক্সিডেশন হয় তাকে বলে অ্যানোড, আর যেখানে রিডাকশন হয় তাকে বলে ক্যাথোড। তাহলে এই ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে, চার্জ দেখো কি নেগেটিভ, তাহলে এটা হয়ে গেল অ্যানোড, জিঙ্কটা হয়ে গেল অ্যানোড। আর কপারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে রিডাকশন, তাহলে কপার দুটো ইলেকট্রন নিচ্ছে, চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে এটাকে বলবো ক্যাথোড। তাহলে এটা হয়ে গেল অ্যানোড, এটা হয়ে গেল ক্যাথোড। আমাদেরকে জাস্ট এটাই মনে রাখতে হবে যে যেখানে অক্সিডেশন হয় সেটা অ্যানোড, যেখানে রিডাকশন হয় সেটা ক্যাথোড। যেহেতু অ্যানোডের চার্জ এখানে নেগেটিভ, ওখানে ক্যাথোডের চার্জ পজিটিভ, জাস্ট আমাকে এটা মনে রাখতে হবে। কারণ দেখা যাবে যে ইলেকট্রোলাইটিক সেল পড়তে গিয়ে সেখানে অ্যানোড আর ক্যাথোডের সাইন উল্টে গেছে, কিন্তু প্রসেসটা সেম থাকবে, অক্সিডেশন রিডাকশন। তাহলে আমাকে মনে রাখতে হবে যেখানে অক্সিডেশন হবে সেটা অ্যানোড, যেখানে রিডাকশন হবে সেটা হচ্ছে ক্যাথোড। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট হয়ে গেল। এবার কি হবে দেখো, ইলেকট্রোডটা তার ইলেকট্রন অন্য অ্যানোডটা তার এক্সট্রা ইলেকট্রন ক্যাথোডকে দিয়ে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, দুজনেই কোনো সমস্যা নেই। কিন্তু সলিউশনে কী হচ্ছে, যত সময় বাড়ছে সলিউশনে জিঙ্ক 2+ আয়ন বাড়ছে, মানে সলিউশনটা পজিটিভলি চার্জ হতে আছে। আর এখানে কি হচ্ছে, কপার আয়নগুলো ওখানে ডিপোজিট হতে আছে ক্যাথোডে, তাহলে সলিউশনটা নেগেটিভলি চার্জ হতে আছে সময়ের সাথে। তাহলে কি হবে এবার বলো, এই সলিউশনটা যদি পজিটিভলি চার্জড হয়ে যায় তাহলে কি এখান থেকে বাইরে থেকে ইলেকট্রন ফ্লো হতে দেবে, বাইরের দিকে ইলেকট্রন ফ্লো হতে দেবে? একদমই দেবে না। আর এখানে সলিউশনটা যদি নেগেটিভলি চার্জ হয় তাহলে কি ভেতরে ইলেকট্রন আসতে দেবে? দেবে না, কারণ অপোজিট চার্জ রিপেল করে। তাহলে এখানে পজিটিভ চার্জ সলিউশন বাইরের দিকে ইলেকট্রনের প্রবাহে বা ফ্লোতে বাধা তৈরি করছে, এখানে নেগেটিভলি চার্জ সলিউশন ভেতরের দিকে ইলেকট্রনের ফ্লোতে বাধা তৈরি করছে। তো একটা সময় পর কী হবে, ইলেকট্রন ফ্লো স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ফ্লো স্টপ হয়ে যাচ্ছে, তাহলে প্রবলেম হলো পজিটিভলি চার্জ সলিউশন ইলেকট্রন ফ্লো হতে দিচ্ছে না, বাইরে যেতে দিচ্ছে না, নেগেটিভলি চার্জ সলিউশন ভেতরে ইলেকট্রন আসতে দিচ্ছে না। তাহলে আমার কাজ হচ্ছে সলিউশন দুটোকে নিউট্রালাইজ করতে হবে। তো এই নিউট্রালাইজ করার জন্য বা এই কারেন্ট ফ্লো আবার স্টার্ট করার জন্য যে জিনিসটা ব্যবহার করতে হয় তাকে বলা হয় হচ্ছে সল্ট ব্রিজ, বা বাংলায় বলে থাকে লবণ সেতু। তাহলে সল্ট ব্রিজ কী জিনিস? সল্ট ব্রিজ হচ্ছে একটা ইউ শেপের টিউব, এরকম একটা ইউ শেপের টিউব নিতে হবে আমাদেরকে। এবার ইউ শেপের টিউবের মধ্যে আমাদেরকে দুটো জিনিস ভরতে হবে। দুটো জিনিস কি? একটা হচ্ছে অ্যাগার অ্যাগার জেলি, একটা হচ্ছে অ্যাগার অ্যাগার জেলি, আর 2 নম্বর হচ্ছে যে কোনো একটা ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটা KCl হতে পারে, KNO3 হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। তো এই ধরনের ইলেকট্রোলাইটগুলো ব্যবহার করবো। কী করতে হবে, অ্যাগার অ্যাগার আর ইলেকট্রোলাইটকে একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে তার মধ্যে অ্যাগার অ্যাগার ইলেকট্রোলাইটটিকে ফুটিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে। যখন এটা ঠান্ডা হবে তখন একদম জমে যাবে। প্যাকিংটা ভালো মতো করতে হয় যেন মাঝে কোনো গ্যাপ না থাকে। ঠিক আছে, তো এই দুটো অ্যাগার অ্যাগার বা অ্যাগার অ্যাগারের পরিবর্তে জিলাটিন ব্যবহার করলে চলে, তবে প্রেফারেবল হচ্ছে অ্যাগার অ্যাগার। তার মধ্যে একটা ইলেকট্রোলাইট KCl KNO3 যা খুশি ব্যবহার করতে পারি, দিয়ে এটাকে ফিল আপ করে দিতে হবে। তো যখন এটা ফিল আপ করবো তখন এর মধ্যে কী আয়ন চলে এলো, K+ আয়ন চলে এলো, Cl- চলে এলো, K+ Cl- এরকম আয়নে ভরে গেল। এবার কি করতে হবে, ইউটিউবটাকে উল্টে এখানে সলিউশনের মধ্যে চুবিয়ে দিতে হবে, উল্টে এখানে সলিউশনের মধ্যে আমাকে চুবিয়ে দিতে হবে। তো এরকম করে ইউটিউবটাকে আমরা চুবিয়ে দিলাম। ঠিক আছে, এবার এদিকে সলিউশনটা পজিটিভলি চার্জ যেরকম আগে বাকিয়েছিলাম, আর এদিকে সলিউশন নেগেটিভলি চার্জড। এবার কি হবে, আমার এটার মধ্যে আছে হচ্ছে K+ আর Cl-, তাহলে এবার কি করবে, K+ আর Cl-, তাহলে দেখো এদিকে সলিউশনটা পজিটিভলি চার্জড, তো সল্ট ব্রিজ থেকে আমার Cl- পজিটিভলি চার্জ সলিউশনে নেমে এসে একে নিউট্রালাইজ করবে, আর এই ডান দিকের সলিউশনটা নেগেটিভলি চার্জড, তাহলে এই সল্ট ব্রিজ থেকে পটাশিয়াম আয়নগুলো ডান দিকের সলিউশনে নেমে এসে থেকে নিউট্রাল করবে। তাহলে বোঝা গেল সল্ট ব্রিজের মধ্যে লবণ ছিল, আমার K+ Cl- অন্য আয়ন হলেও চলবে, Cl- এখান থেকে নেমে এসে এই সলিউশনকে নিউট্রালাইজ করলো, K+টা ওদিক থেকে নেমে এসে ওই সলিউশনকে নিউট্রালাইজ করলো, করে দুটো সলিউশন যে মুহূর্তে নিউট্রালাইজ হয়ে গেল আবার ইলেকট্রন ফ্লো স্টার্ট হয়ে গেল। তো এটা হচ্ছে একটা গ্যালভানিক সেলে সল্ট ব্রিজের কাজ। তাহলে সল্ট ব্রিজের কাজে হলো কি হলো, এক নম্বর হচ্ছে দুটো হাফ সেলকে কানেক্ট করলো, দেখো এটা একটা হাফ সেল ওটা একটা হাফ সেল, দুটোকে কানেক্ট করলো, নিউট্রালাইজ করলো বা তড়িৎ নিরপেক্ষ করলো, কারেন্ট ফ্লো হতে সাহায্য করলো। আরেকটা সল্ট ব্রিজের কাজ হচ্ছে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে এলিমিনেট করে। তো এটা হচ্ছে আমাদের গ্যালভানিক সেলের সল্ট ব্রিজের কাজ। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে সল্ট ব্রিজের মধ্যে তাহলে কী ধরনের ইলেকট্রোলাইট ব্যবহার করব। দেখো সেই লিখতে হবে যে সল্ট ব্রিজের মধ্যে কী টাইপের ইলেকট্রোলাইট ব্যবহার করবো। ইলেকট্রোলাইটের সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট।
ফার্স্ট ক্রাইটেরিয়া ফর ইলেকট্রোলাইট সিলেকশন। সল্ট ব্রিজে কী টাইপের ইলেকট্রোলাইট ব্যবহার করবো তার জন্য ক্রাইটেরিয়া কী কী আছে দেখো। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইলেকট্রোলাইটটা যেন কোনো রিয়াকশানে পার্টিসিপেট না করে। কি লিখতে হবে? দ্য আয়ন্স অফ ইলেকট্রোলাইট ডু নট পার্টিসিপেট শুড নট পার্টিসিপেট ইন এনি আনওয়ান্টেড রিয়াকশন। কোনো আনওয়ান্টেড রিয়াকশনে যেন পার্টিসিপেট না করে। কী টাইপের? সাপোজ এরকম একটা কন্টেইনার আছে, সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করেছি। আমার এখানে এদিকে তো ক্যাটায়ন ছিল, যেখানে অ্যানায়নটা নেমে এসেছে। সাপোজ এবারে আমার ক্যাটায়ন আছে Ag+, সলিউশনের মধ্যে Ag+ আছে। তাহলে আচ্ছা একটু বড় করে হয় যে সাপোজ হচ্ছে আমার সলিউশনের মধ্যে আছে হচ্ছে Ag+, ঠিক আছে? আমার Ag+ এর সলিউশন সিলভার নাইট্রেট হোক। এবার সাপোজ সল্ট ব্রিজ থেকে Cl- নেমে আসছে, তাহলে কি হবে? যেই সল্ট ব্রিজ থেকে Ag+কে নিউট্রালাইজ করার জন্য Cl- নেমে এলো, তাহলে Cl- Ag+ এর সাথে রিয়াকশন করে AgCl এর সাদা প্রেসিপিটেট করে দেবে, ফেলে দেবে, হোয়াইট প্রেসিপিটেট। তাহলে এটা কি আমাদের পক্ষে ডিজাইরেবল? একদমই না। আমি তো চাইবই না যে আমার গোটা বিকারটা যেখানে ওই গ্যাস সেল বানিয়েছি গোটাটাতে প্রেসিপিটেট পরে সাদা হয়ে যাক। তাহলে এরকম কন্ডিশনে যেখানে আমার সলিউশনে সিলভার প্লাস আছে সেখানে KCl ব্যবহার করতে পারবো না, সেখানে অন্য কিছু ব্যবহার করবো, KNO3 ব্যবহার করব। তো এই ধরনের ইলেকট্রোলাইট সিলেকশনটা আমাদেরকে করতে হবে যেন কোনো আনডিজাইরেবল রিয়াকশন না করে। 2 নম্বর, আয়নিক মোবিলিটি ইকুয়াল হতে হবে। আয়নিক মোবিলিটি অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন শুড বি ইকুয়াল। তাহলে ইলেকট্রোলাইটের মধ্যে একটা ক্যাটায়ন আছে অ্যান্ড একটা অ্যানায়ন আছে, তো এদের দুজনের আয়নিক মোবিলিটি ইকুয়াল হতে হবে। আয়নিক মোবিলিটি কি? আয়নিক মোবিলিটি অ্যাকচুয়ালি আয়নিক ভেলোসিটি, কিন্তু পার ইউনিট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা পার ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স, প্রতি একক বিভব পার্থক্য যেটা ভেলোসিটি সেটা হচ্ছে আয়নিক মোবিলিটি। আমরা জানি যে ক্যাটায়ন ও অ্যানায়নের যে ভেলোসিটি সলিউশনের মধ্যে সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে। তাই পার ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্সে ওদের যেটা ভেলোসিটি সেটা হচ্ছে আয়নিক মোবিলিটি। আয়নিক মোবিলিটি কেন সেম হতে হবে? কারণ দেখছো যে একদিকে আছে পজিটিভলি চার্জ সলিউশন, একদিকে নেগেটিভলি চার্জ সলিউশন, এই দুটোকেই হচ্ছে এই ইলেকট্রোলাইটটা ব্যালেন্স করছে সল্ট ব্রিজে। তাহলে যদি দুটো আয়নের ভেলোসিটি সেম নয় তাহলে কী হবে? একটা আয়ন আগে নেমে এসেছিলো, তো অর্ধেকটা ব্যালেন্স হয়ে গেছে, ডান দিকের নিউট্রালাইজ হয়ে গেছে, ডান দিকেরটা দেখা হলো নিউট্রালাইজ হয়নি, তখন সমস্যা তৈরি হবে। তাই দুটো আয়ন যেন একই সাথে সলিউশনে নেমে এসে দুটো বিকারের সলিউশনকে নিউট্রালাইজ করে দেয়। তো এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ইলেকট্রোলাইট সিলেকশনের। সল্ট ব্রিজের আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে এলিমিনেট করা। তো এই লিকুইড জাংশন পোটেনশিয়াল বা LJP কি সেটা একটু বলার চেষ্টা করি। LJP মানে বললাম লিকুইড জাংশন পোটেনশিয়াল। দেখো নামের মধ্যে লুকিয়ে আছে লিকুইড জাংশন পোটেনশিয়াল, মানে বুঝতে পারছি যে দুটো লিকুইডের জাংশনে বা সংযোগস্থলে যে পোটেনশিয়াল তৈরি হয় সেটাকে আমরা বলছি লিকুইড জাংশন পোটেনশিয়াল। তো এই লিকুইড জাংশন পোটেনশিয়াল কী করে তৈরি হয়? দেখো আমি যখন সিম্পলেস্ট মডেল দেখাচ্ছি ড্যানিয়েল সেল, তখন ড্যানিয়েল সেলে দুটো বিকার আছে। তো ড্যানিয়েল সেলে দুটো বিকার আছে, তো বাস্তবে ব্যাটারিগুলোতে কি এরকম দুটো বিকার বা কিছু থাকে? সম্ভব না। বাস্তবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করি একটা সিঙ্গেল কন্টেইনারের মধ্যে রিয়াকশন করার। তো সেক্ষেত্রে আমরা কী করি, এরকম একটা কন্টেইনারকে মাঝে থেকে ডিভাইড করা থাকে। এবার একদিকে নিব জিঙ্ক সালফেট, একদিকে নিব কপার সালফেট। জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক রড চুবিয়ে দেব, কপার সালফেটের মধ্যে কপার রড চুবিয়ে দেব। তো অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা হচ্ছে এরকম, একটা কন্টেইনার দুটো পোর্শনে ডিভাইড করা, ঠিক আছে? এবার এটা হচ্ছে জিঙ্ক, তাহলে জিঙ্ক থেকে কী হবে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ সলিউশনে আসবে, আর এখানে দুটো ইলেকট্রন থেকে যাবে। কপার 2+ থেকে কপার সালফেটে কপার 2+গুলি ইলেকট্রোডে জমা হবে, এখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে, ইলেকট্রোড পজিটিভলি চার্জড হবে। তাহলে এখানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এই ইলেকট্রোড দুটোকে কানেক্ট করে দিলাম। তাহলে ইলেকট্রন ফ্লো এদিকে হচ্ছে, তার উল্টো দিকে হচ্ছে কারেন্ট ফ্লো, তাই তো? এবার দেখো এখানে সলিউশনটা পজিটিভলি চার্জড হচ্ছে, যত সময় যাচ্ছে ইলেকট্রন ওদিকে ফ্লো হচ্ছে, সলিউশন পজিটিভলি চার্জ হচ্ছে। এখানে যত সময় যাচ্ছে কপারটা চলে যাচ্ছে, তাহলে সালফেট আয়ন পড়ে থাকছে, তাহলে সলিউশনটা নেগেটিভলি চার্জ হচ্ছে। তাহলে যে পয়েন্টে দুটো সলিউশন টাচ করেছে এই ব্যারিয়ারটাতে, তাহলে এই ব্যারিয়ারের লেফট পোর্শনে এটা হচ্ছে টোটালি পজিটিভ, আর ব্যারিয়ারের রাইট পোর্শনে এটা হচ্ছে নেগেটিভ।
তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে, একটা সলিউশন, একটা পোর্শন পজিটিভ, একটা পোর্শন নেগেটিভ। তাহলে এখানে পোটেনশিয়ালটা কোন দিকে কাজ করছে? প্লাস থেকে মাইনাসের দিকে, মানে লেফট থেকে রাইটে। তাহলে এখানে যে পোটেনশিয়ালটা কাজ করছে, এই পোটেনশিয়ালটা দেখো দুটো সলিউশন যেখানে কানেক্ট হয়েছে বা দুটো সলিউশনের জাংশনে এই পোটেনশিয়ালটা কাজ করছে, তাই এটাকে বলা হয় হচ্ছে এলজেপি বা লিকুইড জাংশন পোটেনশিয়াল। তাহলে দেখো এই পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে এখানে 0.1 ভোল্ট, আর ড্যানিয়াল সেলের ক্ষেত্রে আমার সেল পোটেনশিয়াল হচ্ছে 1.1 ভোল্ট। তাহলে দেখো সেল পোটেনশিয়াল যেদিকে কাজ করছে, লিকুইড জাংশন পোটেনশিয়াল তার উল্টো দিকে কাজ করছে। তাহলে কি করবে? লিকুইড জাংশন পোটেনশিয়ালটা সেল পোটেনশিয়ালকে অপোজ করবে। তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়াল যদি সেল পোটেনশিয়ালকে অপোজ করে, তাহলে নেট পোটেনশিয়াল কত পাবো? সেল পোটেনশিয়াল 1.1 আর লিকুইড জাংশন হচ্ছে 0.1, তাহলে টোটাল পেয়ে যাবো 1 ভোল্ট। তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়াল হচ্ছে আমার সেল পোটেনশিয়ালকে ডিক্রিজ করে দেয়। তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়াল আমার ডিজায়ারেবল না সেলের জন্য। তাহলে এই লিকুইড জাংশন পোটেনশিয়ালকে আমরা এলিমিনেট কী করে করবো? ওই বললাম সল্ট ব্রিজ লাগিয়ে দিতে হবে। তো এখানে একটা সল্ট ব্রিজ আমাকে কানেক্ট করতে হবে। তাহলে সল্ট ব্রিজের রোল কী হবে? ওই সেম, সল্ট ব্রিজের মধ্যে পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, মানে ক্যাটায়ন আছে আর অ্যানায়ন আছে। তো সল্ট ব্রিজের থেকে অ্যানায়নগুলো এদিকের কন্টেইনারে নেমে আসবে, নেমে পজিটিভগুলোকে নিউট্রাল করে দেবে, আর সল্ট ব্রিজ থেকে ক্যাটায়নগুলো রাইট সাইডের কন্টেইনারে নেমে আসবে, নেমে নেগেটিভগুলোকে নিউট্রাল করে দেবে, দিয়ে লিকুইড জাংশন পোটেনশিয়াল এলিমিনেট করে দেবে। তো এটা হচ্ছে আমাদের সল্ট ব্রিজের কাজ। বললাম দুটো সলিউশনকে নিউট্রাল করা, কানেক্ট, দুটো সলিউশনের মধ্যে সংযোগ স্থাপন করা, কারেন্ট ফ্লো হতে সাহায্য করা, লিকুইড জাংশন পোটেনশিয়াল এলিমিনেট করা। তো লিকুইড জাংশন পোটেনশিয়াল পরবর্তীকালে আমরা কনসেন্ট্রেশন সেল পড়তে গিয়েও পাবো, যে সেখানেও আমরা লিকুইড জাংশন পোটেনশিয়ালের কেসটা পড়বো। তো বলে দিলাম যে দুটো সলিউশন যেখানে টাচ করে আছে, প্র্যাকটিক্যাল সেন্সে আমরা এই ধরনের কন্টেইনারই ইউজ করি। তো দুটো সলিউশন যেখানে টাচ করে আছে সেখানে চার্জের সেপারেশনের জন্য যে পোটেনশিয়াল তৈরি হচ্ছে সেটা হচ্ছে লিকুইড জাংশন পোটেনশিয়াল। নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল কাকে বলে, কী করে একটা ইলেকট্রোডকে রিপ্রেজেন্টেশন করে, মানে একটা সেলকে কী করে রিপ্রেজেন্টেশন করে, হাফ সেল কী, তারপর ইএমএফ অফ সেল বা ইলেকট্রোমোটিভ ফোর্স কী ডিসকাস করব। তারপরে আমরা আলোচনা করব যে ইলেকট্রোমোটিভ ফোর্স কী করে মেজার করা হয়। থ্যাংক ইউ।